আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এবং এই শীতে ভৌতিক ঘটনা বা আপনার জিনের ঘটনা শুনতে বেশ ভালো লাগে। যখন আমরা ছোটবেলায় শুনতাম আমাদের খুব ভালো লাগতো। যাই হোক, আজকে আমি আপনাদের জন্য কিছু ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে। আজকে 2টি ইমেল, যারা ইমেল করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের প্রোগ্রাম শুনেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের চ্যানেলটি যেহেতু তেমন প্রচার পায়নি, আপনারা অবশ্যই আমাদেরকে একটু হেল্প করবেন আমাদের প্রোগ্রামটি শেয়ার করার জন্য। আর বরাবরের সাথে আমি আছি আপনাদের সাথে সোহেল। তো আমি আজকে যে প্রথম ঘটনাটা বলবো সেটি একটি ইমেল। তো ইমেলটি আমাকে যে পাঠিয়েছে তার নাম হয়েছে অবন্তিকা। দাদা আমার সালাম নেবেন। তোমাদের ভূত ঘন্টা প্রোগ্রামটা আমার অনেক ভালো লাগে। বলি বলি করেও এটা বলা হয়নি, সাহস করেও লিখতে পারিনি। আজকে সাহস করে লিখে ফেললাম। আমার নাম জান্নাতুল ফেরদৌস অবলিকা। আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। সঙ্গত কারণেই আমি আমার ভার্সিটি নামটা এই জায়গায় উল্লেখ করতে পারছি না। আমি যে ঘটনাটি শোনাতে যাচ্ছি সেটি অনেক পুরনো। তখন আমার বয়স মাত্র 12 বছর। আমরা থাকতাম নোয়াখালীতে। সেটাই ছিল আমার দাদা বাড়ি, সেখানে আমার বেড়ে ওঠা। ছোটবেলায় যখন আমি মায়ের গর্ভে ছিলাম তখনই আমার মায়ের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। তারপর থেকেই আমার জীবনটা বদলে গেছে। তাই বলতে গেলে বলতে হয়, এই পৃথিবীতে আসার আগেই আমার জীবনটা কেমন ওলট পালট হয়ে গিয়েছিল। তার আগে জানিয়ে নেওয়া দরকার, আমাদের গ্রামটা ছিল অপূর্ব সুন্দর। চারপাশ সবুজ আর সবুজ, সহজ সরলে মানুষে ভরপুর। অজপা গাড়া বলতে যা বোঝায়। নোয়াখালী মাইজদি গ্রাম ছিল সেটা গ্রামটার নাম উল্লেখ করে দিলাম। তো এই গ্রামের মানুষ সবসময় সহজ সরল ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন বিদ্যুতের ছিটে ফোটাও এখানে ছিল না। সন্ধ্যা হলেই 7-8টা বাজলেই যে যার ঘরে খিল দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। 7-8টা বাজা মানে তখনকার সময় গভীর রাত। আমি যখন আমার মায়ের গর্ভে, সেদিন ছিল শনিবার। যথারীতি পানি আনার জন্য সন্ধ্যা 7টার সময় ঘর থেকে বের হয়েছে পানি আনার জন্য। আসলে
তখন ওই অবস্থায় পানি আনাটা তার ঠিক ছিল না, কিন্তু আশেপাশে কেউ ছিল না, যার জন্য মাই গিয়েছিল কলপাড়ে পানি আনার জন্য। আমাদের কলপাড়টা ছিল ঘর থেকে বেশ খানিকটা দূরে, বাড়ির এক প্রান্তে ছিল। কলের পাশে ছিল এক কুয়া, যাকে আমরা ইন্দিরা বলি বা কুয়া বলি। গ্রীষ্মকালে এখানে পানি খুব নিচে ছিল, আর মা আসলে অসুস্থ থাকার কারণে কল থেকে পানি আনতে যায়। ওই কল পাড়ে ছিল এক বিশাল হিজল গাছ। মা যখন পানি ভরছিল তখন ঘুটঘুটে অন্ধকার চারিপাশে। হঠাৎ করেই কি হলো, একটা নাকি সুরের শব্দ শুনতে পেল, যে বলতেছে, ফিক ফিক করে কাঁদতেছে। গভীর কালো অন্ধকারে সেই হাসিটা মার শরীরে রক্তটা হিম করে ফেলল। কিছু বুঝে ওঠার আগেই মা হিজল গাছের দিকে তাকালো। খুব অদ্ভুত এক বালক সে দেখতে পেল। ছোট্ট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভেবেছিলেন এলাকারই কোনো ছেলে, কিন্তু এত রাতে এই শিশু কোত্থেকে এলো। মা ডাকলো, এই ছেলে, কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথা বলল না। মা আবারও ডাকলেন, এই ছেলে, কোন বাড়িতে থাকো? তখনও ছেলেটা কোনো কথা বলল না। এরপরে অনেকক্ষণ পর সে ছেলে একটা ভয়ার রূপ ধারণ করলো। পরে বাড়ির লোকজন যখন মাকে খুঁজে না পেল, তখন কলপাড়ে গিয়ে মাকে পেল। মূলত এটাই ছিল আমার জন্মের প্রথম কারণ, মানে জন্ম হওয়ার কারণ। আমি যখন জন্ম হইলাম তার কিছুক্ষণ পর থেকে দেখা গেছে আমি শুধু উপরের দিকে তাকিয়ে থাকতাম, নিচে কখনোই তাকাতাম না। সবাই বলতো টেরায় ধরেছে। অনেক তাবিজ কবচ কবিরাজ দেখানো হয়েছে। ছোটবেলা থেকেই আমার গলায় গন্ডা খানেক তাবিজ ঝুলতো। আমার এক চাচা অনেক দূর থেকে এক কবিরাজের কাছ থেকে তাবিজ এনেছিল, এটার জন্য কোনো সময় গলা থেকে না খোলা হয়। এভাবেই কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করে, প্রতি মাসে 1-2বার আসে। বাকি সময়টা আমি আর আমার মা। ভর অমাবস্যা, কল পারে কে যেন কল চেপেই যাচ্ছে, কেঁপেই যাচ্ছে, কল চেপেই যাচ্ছে। সেদিন পরিষ্কার মনে ছিল, সেদিনও ছিল শনিবার। স্কুল শেষ করে বাড়ি ফিরতে ফিরতে তখন প্রায় বিকেল হয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করে মা এসে বলল, চল মাথায় তেল দিয়ে দিই। হঠাৎ মা লক্ষ্য করলো, কিরে তোর ওই বড় তাবিজটা কোথায়? তো আমি বললাম, কই, সবগুলি তো আছে, বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম বড় তাবিজটা আমার গলায় নেই, হয়তো বা কোনো জায়গায় খুলে পড়ে গেছে। মা আমার কথা ভীষণ রাগ করলেন। তখন আমি বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য।
কিন্তু এত বছর আমার সাথে কিছুই হয়নি, এক প্রকার উড়িয়ে দিয়েছিলাম ব্যাপারটা। রাত অনেক গভীর, ঠিক তখন 12টা 1টা বাজে। বাবা না আসলে আমি মার সাথে ঘুমাই। সেদিন কেন জানি আমার ঘরে ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে মিশমিশে কালো অন্ধকারে হঠাৎ মনে হলো ওই কল পাড়ে কে জানে জোরে জোরে কল চাপছে। এত রাতে কি কল চাপে? আওয়াজটা এত জোরে আসছিল যেন আমার ঘুমই ভেঙে গেছিল। মা নয়তো। একবার হয়তো বা দেখি মাকে ডাকি, পরে আবার ভাবলাম না, হয়তো বা পাশের বাড়ি কি হইতে পারে। কিন্তু আওয়াজটা কেন থামছেই না, শুধু কল চেপেই যাচ্ছে। হঠাৎ করেই একদম শব্দটা মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম। আমার মনে হচ্ছে কি যেন আমার জানালার পাশে এসে দাঁড়িয়ে আছে। স্পষ্ট অনুভব করছিলাম তার পায়ের শব্দ। কিছুক্ষণ পরে হঠাৎ লক্ষ্য করলাম আমার জানালার পাশে কি যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। হঠাৎ মনে করলাম মা না তো, কিন্তু মা কেন কাঁদবে? কান্নার শব্দটা আমার কাছে অপরিচিত লাগলো। কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তেই থাকলো। ভয়ে আমার রক্তটা একদম হিম হয়ে গেল। কে কাঁদে জানলার পাশে? কে কাঁদে? একবার ভাবলাম অনেক জোরে মাকে ডাক দিই, কিন্তু মাকে ডাকা সেই শক্তিটা তখন আমার ছিল না। বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল। কোথাও কোনো শব্দ তখন নেই, যেন মিলিয়ে গেল বাতাসে। এমন করে কখন যেন রাত শেষ হয়ে গেল। শুনতে পেলাম কোথায় যেন দূর মসজিদে আজানের শব্দটা ভেসে আসছে। সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। মাকে কিছুই বলিনি। স্কুল থেকে যথাযথ ফিরে তুমি কি রাতে, মাকে জিজ্ঞেস করলাম তুমি কি রাতে পানি ভরেছিলে? তখন মা বললো না, আমি তো পানি ভরিনি। তখন আমি বললাম কে জানি সারা রাত কল চাপলো, পানি ভরলো, ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। তখন আমার মার শরীর হিম হয়ে গেল ভয়ে। সে বলল আজকে থেকে তুই আমার সাথে শুবি। এই কথা বললে মা চলে গেল। রাতে যখন আমি খাওয়া দাওয়া করছি, তখন হঠাৎ করতে বাবা আসলো। বাবা অবশ্য আজকে আসার কথা ছিল না, কিন্তু ঢাকা কি গন্ডগোল হওয়াতে বাবা চলে এসেছে। এখন বাবা যেহেতু এসেছে, তো সেহেতু আমাকে আমার রুমে শুইতে হবে। সেই ভয় আমার আবার দেখা দিল। আজকে তো আমার একা শুইতে হবে। সেই কল চাপা, ফুপিয়ে ফুপিয়ে কান্না, এগুলো যদি হয় তো শুয়ে পড়ে এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ যখন আমার রাতে ঘুম ভেঙে গেল, হঠাৎ সে আবার কল চাপা, ফুপিয়ে ফুপিয়ে কান্না আমার জানলার পাশে। কে যেন কাঁদছে, কে যেন কাঁদছে, কেঁদেই যাচ্ছে। আমি ভয়ে অনেক জড়সড় হয়ে গেলাম,
জড়সড় হয়ে জিজ্ঞেস করলাম, কে কাঁদে? কে? কোনো সারা শব্দ নাই। যে কাঁদছে মনে হচ্ছে তার বুকে অনেক কষ্ট। একটু পরেই আমার ঘরটা যেমন একটা ভোটকা গন্ধে ভরে গেল। মনে হচ্ছে কে যেন আমার ঘরে মাত্রই ঢুকেছে। গন্ধটা এতই তীব্র ছিল যে মনে হচ্ছে যে আমার সব নাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে। আস্তে আস্তে একটি ভয় আমাকে ঘিরে ধরলো। কি যেন একটা হতে চলেছে যা বহু খারাপ। কিছু একটা হতে চলেছে তা অনেক ভয়ানক। কান্নার শব্দটা আস্তে আস্তে মিলিয়ে গেল, কিন্তু ভোটকা গন্ধটা ধীরে ধীরে বাড়তেই লাগলো। হঠাৎ আমি যখন খাটের নিচে তাকাই, দেখি কি যেন একটা খাটের এই পাশ থেকে ওই পাশ চলে যাচ্ছে। আমার শরীর তখন হিম হয়ে গেল। তখন গ্রীষ্মকাল থাকলেও আমার সারা শরীর ঘেমে গেছে। কাঁথাটা মুড়ি দিয়ে নিঃশ্বাস বন্ধ করেছিলাম। বুঝতেছিলাম না এখন কি করব। একবার চিন্তা করলাম চিৎকার করে মাকে ডাকি, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ খেয়াল করলাম খুব শীতল একটা আমার পায়ে কিছু এসে লাগলো। মনে হচ্ছে একটি শীতল হাত আমার পায়ের উপরে আসছে। হাতটা এতই শীতল ছিল, ঠিক যেন কোনো মৃত মানুষের হাত। আমি আর সহ্য করতে পারছিলাম না। ঘরের গন্ধটা এত তীব্র হচ্ছিল, ওই হাতটা আস্তে আস্তে আরো চেপে ধরতে লাগলো আমার পায়ে। মনে হচ্ছে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। আমি অনেক জোরে চেষ্টা করলাম মা বলার, কিন্তু আমার গলা দিয়ে একটু শব্দ বের হলো না। হঠাৎ করে জ্ঞান হারালাম। সকালে উঠে দেখি আমার বাবা মা আমার পাশে। তারা আমাকে সব কিছু খুলে বলল। আমি সব কিছু তাদেরকে খুলে বললাম। তখন তারা চিন্তা করলো যে এইভাবে আর এখানে থাকা যাবে না। তখন তারা নোয়াখালীতে 2 রুমের একটা বাসা নিল। তার 2-3 মাস পরে আমাদেরকে ঢাকা নিয়ে আসলো। তারপর থেকে আমি আর কখনো গ্রামের বাড়ি যাইনি, কিন্তু আমার বাবা প্রায় গ্রামের বাড়ি যায়। আসলে এখনো সেই ভয়ের কথা মনে পড়লে শরীরটা হিম হয়ে যায়। সেই কথা এখন আমি ভুলতে পারি না। এই বলেই সে তার ইমেলটি শেষ করেছে। আশা করি আপনাদের এই ইমেলটি ভালো লেগেছে। কাহিনীটা আসলে অনেক ভয়ানক। আসলে যার সাথে ঘটে যায় সেই জিনিসটা উপলব্ধি করতে পারে। আর আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আপনারা সব সময় আমাদের সাথে থাকবেন, এটাও আমরা আশা করি। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, সেই ঘটনাগুলো অবশ্যই আমাদেরকে মেল করবেন। আমরা সেই মেল অপেক্ষা থাকব। আর আপনারা সব সময় আমাদের গল্পগুলো পুরোপুরি শোনার চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে আরেকটি ঘটনা শোনার চেষ্টা করব।
আশা করি ঘটনাটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। এখন যে ইমেলটি আপনাদের আমি শোনাবো, ইমেলটি পাঠিয়েছেন বিমলচন্দ্র দাস, মুন্সীগঞ্জ, লোহগঞ্জ থেকে। কাহিনীটি সেটা অনেক মর্মান্তিক। আমি যেভাবে লিখেছেন সেভাবে বলার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কিছু ভ্যারিয়েন্ট এখানে আমি দিয়েছি, দেখেন আপনাদের শুধু ভালো লাগে কিনা। হরিহরচন্দ্র দাস যে ঘটনার সাক্ষী হয়ে আছে তার ইমেল থেকে আমি পড়ছি। এসএসসি পরীক্ষায় অনেক ভালো ফল করার পর চিন্তা করেছিলাম ঢাকার কোনো ভালো কলেজে ভর্তি হব, কিন্তু ভাগ্যক্রমে আমি ভর্তি হতে পারলাম না। আমি বিক্রমপুরের কেবি ডিগ্রি কলেজে ভর্তি হলাম, তাও আবার আমাদের গ্রাম থেকে কয়েক মাইল দূরে। কিন্তু পড়ালেখার সুবিধার্থে আমি এক আত্মীয়র বাসায় থাকা শুরু করলাম। ভালোই কাটছিল শীতের প্রকোটের মধ্যে চাদর মুড়ি দেওয়া দিনগুলো। বিকেলে নতুন জায়গায় ঘোরাঘুরির ব্যাপারটা ছিল, মানে ঘোরাঘুরির ব্যাপার ছিল স্বাভাবিক। কনকনে শীত আর প্রচণ্ড ঠান্ডা সন্ধ্যার পর থেকে। অজপাড়া গা বলতে যা বোঝায়, বিক্রমপুরের গ্রামটা ছিল সেরকমই। যখন আমি বাসায় চলে আসার পরে আমার পড়ার টেবিল উপরে আমি একটি হাতে লেখা চিঠি দেখতে পাই। চিঠিতে লেখা আমার ছোট কাকা খুবই অসুস্থ। আমাদের ছোট কাকা আসলে আমাদের খুব প্রিয় ছিল, তাই কোনো কিছু চিন্তা না করে তখনই রওনা দিলাম আমাদের ছোট কাকার বাড়ির উদ্দেশ্যে। সন্ধ্যা হলেই ওই গ্রামের সবাই যে যার ঘরে চলে যেত। 7-8টা বাজলেই মানে প্রচণ্ড রাত। আমি তখন বাড়ি থেকে বের হয়ে দেখলাম চারিদিকে অন্ধকার, কুয়াশা, ঠান্ডা শরীর হিম হয়ে যাচ্ছে। আমি আলু ক্ষেত দিয়ে হাঁটা ধরলাম। হাঁটছি। এক হাত দূরেও কিছু দেখা যাচ্ছে না। চারিদিকে কোনো বসতি আছে কিনা তাও দেখা যায় না। হঠাৎ কুয়াশার আড়াল থেকে সাদা চাদর মুড়ি দেওয়া এক অবয়ব বের হয়ে আমাকে বলল, কোথায় যাচ্ছ? চাচার বাড়ি? আমি বুকে সাহস নিয়ে বললাম, হ্যাঁ। বলো, ছোট চাচার বাড়ি যাচ্ছ? বললাম, হ্যাঁ। তোমার ছোট চাচা তো বিকেলেই মারা গেছে। এই কথা শোনার পর আমার শরীর দিয়ে একটি ঠান্ডা রক্ত বয়ে গেল পা থেকে মাথা পর্যন্ত। আমি কি করব বুঝতে পারলাম না। সেই আগন্তুকের সাথে হাঁটা দিলাম। কিছুক্ষণ পর আমি তাকিয়ে দেখি সেই আগন্তুকটাও পাশে নেই। তাকে আমি খোঁজা শুরু করলাম। বললাম, এই যে, কই আপনি? কোথায়? আমি তো আপনাকে খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ তাকে খুঁজলাম, কিন্তু তাকে পেলাম না। পরে আমি একাই হাঁটা ধরলাম। আমার ভিতরে তো ভয়ের সব কিছু মনে জড়িয়ে ধরছে, কিন্তু আমি হেঁটেই চলছি। কিছুক্ষণ পর হঠাৎ দেখি সেই চাদর মুড়ি দেওয়া লোকটি আমার সামনে এসে হাজির। আমি তার চোখ দেখতে পাচ্ছি না, শুধু সাদা চাদরটাই দেখতে পাচ্ছি।
আমি প্রায় আমার গ্রামের কাছে চলে এসেছি। গ্রামের যাওয়ার আগে একটি বট গাছ পড়ে। এই বট গাছ পেরোলেই আমাদের গ্রাম বিউটি এই বট গাছে ফাঁসি দিয়েছিল। এই বট গাছেই অনেক কাহিনী আছে, সেটা আমি গ্রামে এসে শুনেছি, তাই ভয়টা আরও বেড়ে গেল। তখন সেই অপরিচিত আগন্তুক লোকটিকে আমি জিজ্ঞেস করলাম, কিছুক্ষণ আগে আপনি কোথায় গিয়েছিলেন? তখন সেই সাদা চাদর মুড়ি দেওয়া অবয়বটা আমাকে বলল, আমি সেই কাচেরই ঘরে গিয়েছিলাম, আমার কিছু কাজ ছিল। এই কথা শুনে আমার মধ্যে যেই ভাঙচুর শুরু হলো ভয়ের, সেটা বর্ণনা করার মতো না। কারণ সে কাচারি ঘরে আমি আমার চাচার সাথে গিয়েছিলাম, ছোট চাচার সাথে। তার কোন বন্ধুকে মেরে ফেলে রেখেছিল কাচারি ঘরে। এই কথা শোনার পরে সেই অবয়বটি হাসা শুরু করলো, হা 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 হা, এইভাবে। তখন আমাকে বলল, অবয়বটি, ভয় পেয়েছো? আমি ভিতরে ভয় পেলেও তাকে প্রকাশ করলাম না। আমি বললাম, না, কিসের ভয়? বলল, সে কাচারি ঘরে তো অনেককে মারা হয়েছে, সে কাচারি ঘর থেকে এখনো কান্নার শব্দ আসে, চিৎকারের শব্দ আসে, এটি আমি জানি। তবু তাকে বুঝতে দিলাম না। তো বট গাছের ওপারে যদি পা রাখি, মনে হচ্ছে আজকে জীবনটা আমার শেষ। তো সেই আগন্তুকটি আমাকে বলল, কি ভাবছো? বিউটির কথা? বিউটির লাশের কথা? আমি মনে মনে ভাবলাম, উনি কীভাবে জানে আমার মনের কথা? আসলে আমি ভয়ে এখন এরকমই হয়ে গেছে যে আমার মাথাটা কোনো কাজ করছে না। তখন আমি বললাম, না, আমি এগুলো কিছু ভাবছি না। তখন সেই অবয়বটি তার শেষ সাদা চাদরটা আস্তে আস্তে খুলে দিল শরীর থেকে। দেখলাম, যা বলার মতো আমার ভাষা ছিল না, এটা তো আমার ছোট কাকা। এটা দেখার পর আমার পুরো শরীর নিস্তব্ধ হয়ে গেছে। এই শীতে মাথার মধ্যে মনে হয় পোকাগুলো খুবরে খুবরে খাচ্ছে। শুধু এতটুকু আমার মনে আছে, যখন চোখ খুললাম দেখি আমি আমার সেই বিছানায় শুয়ে আছি। তখন সবাই জিজ্ঞেস করলো, কি হয়েছিল? সবাইকে সব কিছু খুলে বললাম। সবাই বলল, হয়তোবা তোমার ছোট চাচা তোমার সাথে শেষ দেখা করার জন্য এসেছিল। যাই হোক, এই ছিল তার ইমেইল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনি এইভাবে আমাদের ইমেল করে যাবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের যে ভয়েসটা আমি বললাম কেমন লাগলো, বলার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটা গ্রো করার জন্য আমাদের হেল্প করবেন। আসলে অনেক কী বলবো, আশা করে চ্যানেলটা শুরু করেছিলাম, আপনারা মোটামুটি সাপোর্ট করছেন, ইনশাল্লাহ সামনেও সাপোর্ট করবেন। যে ভাইয়ের আমাদের ইমেল বা বোনের ইমেল পাঠাচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ, ভাষা আমার নেই। আর যারা আমাদের চ্যানেলটি শুনেন বাট সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, সেটা জারি হোক, আপনার আত্মীয় স্বজন বা নিজের বা যে কোনো, আপনারা অবশ্যই আমাদেরকে মেল করবেন, ভয়েস ক্লিপ পাঠাবেন। আশা করি সেটা আমরা প্রচার করার
চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই সুস্থ থাকবেন, এই ঠান্ডায় নিজেকে যত্ন নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।